এই তুহর লেভেলের পুলিশ একটা জটিল কেসের সমাধান করে ফেলেছে, কিন্তু আসল খুনিকে তা বলার আগেই সে এক ভয়ানক অ্যাক্সিডেন্ট করে বসে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? এই অ্যাক্সিডেন্টের ফলে তার সব পুরাতন স্মৃতি হারিয়ে যায়, যার কারণে সে আর বলতে পারে না যে কে ছিল সেই খুনি। তবে তার কাছের বন্ধু মিলে তাকে আবারও ইনভেস্টিগেশন শুরু করতে দেয়। আর এইখানেই এমন এক টুইস্ট রিভিল হয় যা সে নিজেও কল্পনা করতে পারেনি। একটা মুভি যে কি পরিমাণে শকিং হতে পারে তা এই মুম্বাই পুলিশ মুভিটা দেখলেই বুঝতে পারবে। তো সম্পূর্ণ কাহিনী জানতে আমরা চলে যাই অ্যান্থনি মোসেস নামের একজন পুলিশ অফিসারের কাছে। এখানে তার বন্ধু ফারহানকে সে কল করে জানায়, আমি কেসটা সলভ করেছি, আমি জানি এই খুন কে করেছে। সে আরো কিছু বলতে যাবে, কিন্তু ঠিক তখনই তার সামনে একটা চলন্ত ট্রাক থেকে ফ্রিজ রাস্তায় পড়ে সোজা তার গাড়ির সাথে ধাক্কা খায়। আর এই কারণেই সেখানে একটা ভয়াবহ অ্যাক্সিডেন্ট হয়। কিন্তু সেই অ্যাক্সিডেন্টের ফলে অ্যান্থনির মাথা থেকে খুনির নামটা চিরতরে হারিয়ে যায়। এবার কয়েক সপ্তাহ পরে সিনে আসি। অ্যান্থনি এতদিন হসপিটালে ছিল আর আজই সে ডিসচার্জ হয়েছে। তার বন্ধু ফারহান সেখানে নিতে এসেছে। আসলে ফারহান ছিল অ্যান্থনির খুব কাছের বন্ধু। শুধু বন্ধু নয়, সম্পর্কে সে তার আপন দুলাভাইও, কারণ ফারহানের স্ত্রী হলো অ্যান্থনির বোন অ্যানি। ফারহান তাকে অ্যাক্সিডেন্টের রাতের ছবিগুলো দেখায়, কিন্তু অ্যান্থনি কিছুই মনে করতে পারে না। এমনকি ফারহানের নামটাও সে বারবার ভুলে যাচ্ছিল। এরপর ফারহান তাকে সব খুলে বলে। সে বলে, পুলিশের বড় বড় কর্মকর্তা, মিডিয়া আর স্টেট গভর্নমেন্টের সামনেই আমাদের একজন পুলিশকে গুলি করে হত্যা করা হয়েছে, তাই এই কেস সলভ করার দায়িত্ব ছিল তোমার উপর। তবে অ্যাক্সিডেন্টের আগে তুমি কেসটা সলভ করে ফেলেছিলে, আর সেটা জানাতে তুমি আমাকে শেষবার কলও করেছিলে। তবে আসামির নাম বলার আগে তোমার সাথে এই দুর্ঘটনা ঘটে গেছে। তবে এই সব কথাবার্তা শুনেও অ্যান্থনি জানায় যে তার কিছুই মনে নেই। এরপর ফারহান তাকে অ্যাপার্টমেন্টে নামিয়ে দিতে যায়। ফারহান চলে যেতেই অ্যান্থনি পার্কিং লটে গিয়ে পৌঁছায়, কিন্তু ঠিক তখনই কয়েকজন লোক এসে তার উপরে অতর্কিত হামলা করে বসে। অ্যান্থনি প্রথমে বুঝতে পারে না যে তার সাথে হচ্ছেটা কি, তবে তার ফাইটিং স্কিল কিন্তু তখনও একদম অক্ষত ছিল, তাই সে কোনো রকম ওই লোকগুলোকে প্রতিহত করতে সক্ষম হয়। এবার পরের দিন সকালে সোসাইটির লোকজনরা এসে তাকে সরাসরি বলে দেয় যে আপনি পুলিশ বলে আপনাকে ভাড়া দিয়েছিলাম, ভেবেছিলাম এটা আমাদের জন্য সুরক্ষা হবে, কিন্তু গতকাল যা হলো তাতে আমাদের সেই ধারণা বদলে গেছে। শুধু তাই নয়, আপনি গত মাসেও মদ খেয়ে এসে প্রতিবেশীর স্ত্রীর সাথে অনেক বাজে ব্যবহার করেছিলেন, তাই আমরা চাই আপনি বাসাটা ছেড়ে দিন। এই সব কথাবার্তা শুনে অ্যান্থনি বুঝতে পারে যে সে আগে কতটা বদমেজাজি ছিল, তবে সে এখনো পর্যন্ত কল্পনা করতে পারেনি যে আজ পর্যন্ত সে কি করেছে। যাই হোক, এরপর ফারহান তাকে নিয়ে একটা সিগারেটের দোকানের সামনে গিয়ে বলে, তুমি রোজ এই দোকান থেকে সিগারেট কিনতে, তাই এখানে আসলে হয়তো তোমার কিছু মনে পড়তে পারে। এদিকে দোকানদার তাকে দেখেই সে সবসময় যেই সিগারেটটা খায় সেই সিগারেটের একটা প্যাকেট দিয়ে দেয়। তবে ঠিক তখনই এক ছেলে এসে তাকে পিছন থেকে টনি বলে ডাকে। অ্যাজ ইউজুয়াল অ্যান্থনি এই ছেলেটাকেও চিনতে পারে না। তবে সেই ছেলেটা বলতে থাকে, আমি 2 সপ্তাহের জন্য একটা ইন্টারন্যাশনাল ট্রিপে যাচ্ছি, এরপর ফিরে এসে তোমার সাথে অনেক কথা হবে। এই কথাটা বলে ছেলেটা চলে গেলে ফারহান কৌতূহল নিয়ে প্রশ্ন করে, তুমি একে চেনো নাকি? কিন্তু উত্তরে অ্যান্থনি জানায় সে ঠিক চিনতে পারছে না একে। তবে তোমরা কিন্তু এটা মনে রেখো, কেননা এই ছেলেটাই পুরো কাহিনীর মোড় ঘুরিয়ে দেবে। এরপর বাসায় ফিরে অ্যান্থনি নিজের সম্পর্কে জানার জন্য ইনভেস্টিগেশন শুরু করে। সে খোঁজ করতে করতে জানতে পারে যে সে ইরানকুলাম সিটির অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফিসার। এরপর সে তার লাস্ট কেসের ডিটেলস নিয়ে ঘাঁটতে থাকে। আর ঠিক এখানে সিন শিফট হয়ে চলে যায় কিছুটা আগের সময়ে। এখানে আমরা দেখতে পারি আরিয়ান জ্যাকব নামের এক পুলিশ অফিসারকে সাহসী পদক পুরস্কার দেওয়া হচ্ছে, কেননা সে কেরালার 3 জন বড় টেররিস্টকে এনকাউন্টার করেছিল। মিনিস্টারের হাত থেকে অ্যাওয়ার্ড নিয়ে আরিয়ান স্টেজে তার স্পিচ দিতে যায়, কিন্তু ঠিক সেই মুহূর্তে হঠাৎ এক স্নাইপার উঁচু বিল্ডিং থেকে তার উপরে গুলি করে দেয়। মুহূর্তে সবার সামনে আরিয়ান মাটিতে লুটে পড়ে। জাস্ট চিন্তা করো, সবার সামনেই পুলিশের উপর হামলা, তার মানে এই খুনি কোনো সাধারণ কেউ নয়। এমন আকস্মিকতায় সবার মধ্যে হুড়োহুড়ি শুরু হয়ে যায়, আর এখানেই অ্যান্থনি দ্রুত ছুটে যায় ওই কিলারকে অ্যারেস্ট করার জন্য। কিন্তু ইতিমধ্যে সেই খুনি সেখান থেকে পালিয়ে গেলে আরিয়ানকে হসপিটালে নিয়ে আসা হয়। তবে ততক্ষণে বড্ড দেরি হয়ে গেছে।
আরিয়ান সেই ঘটনায় তার প্রাণ হারায়। এখানে আরো একটা বিষয় জানা যায় যে আরিয়ান ছিল অ্যান্থনি আর ফারহানের খুব কাছের বন্ধু। তাই অ্যান্থনি সিদ্ধান্ত নেয় যে যে করেই হোক সে আরিয়ানের খুনিকে বের করবে। অন্যদিকে ফরেনসিক ডাক্তার জানায় বুলেটে গান পাউডার কম ছিল, এই কারণে বুলেটটা শরীর থেকে ভেদ করে বাইরে বেরিয়ে গেছে, ফলে সেটা আর এখন খুঁজে পাওয়া যাচ্ছে না। মোট কথা বুলেটটা খুঁজে পেলে কেবল বিস্তারিত জানা সম্ভব ছিল। এবার বুলেট খুঁজতে তারা অনেক জায়গায় তল্লাশি চালিয়েও সেটা উদ্ধার করতে পারে না। তার মানে সেদিন অনুষ্ঠানে আসা কেউ একজন সুযোগ বুঝে সেটা সরিয়ে ফেলেছে। এদিকে থানায় এসে এই ব্যাপারটা অ্যান্থনি আরো বিশেষ বিশ্লেষণ করে। সে বুলেটের পজিশন দেখে মনে করে যে এটা পাশের বিল্ডিং এর 5 বা 6 তলা থেকে ছোড়া হয়েছে। এছাড়াও যে গুলিটা করেছে সে এই কাজে একদম এক্সপার্ট। তবে এরই মাঝে তার টিমের একজন জানায় যে এই এলাকায় রয় নামের একটা ভাড়াটে খুনিকে সেদিন ওই বিল্ডিং এ তারা আশেপাশে দেখেছিল। এই কথা শোনার পর অ্যান্থনি সাথে সাথে রয়কে ধরতে বেরিয়ে যায়। এদিকে রয় পুলিশ দেখা মাত্রই পালানোর চেষ্টা করে, তবে শেষ পর্যন্ত অ্যান্থনি তাকে ধরে ফেলে আর জিজ্ঞেস করে যে সে সেদিন ওখানে কি করছিল। তখন রয় ভয়ে বলতে থাকে, স্যার সেদিন আমি ওখানে গিয়েছিলাম ঠিকই, কিন্তু খুনটা আমি করিনি। ঠিক এই মুহূর্তে রয়ের স্ত্রী তখন ঘর থেকে বেরিয়ে এসে তাকে ছেড়ে দেওয়ার জন্য অনেক অনুরোধ করে, তবে অ্যান্থনি রেগে গিয়ে তার গায়েও হাত তোলে। এই দৃশ্য দেখে রয় রেগে বলতে থাকে, স্যার আমার স্ত্রীর গায়ে হাত দিলে ভালো হবে না। তবে এই কথাটা শুনে অ্যান্থনি আরো রেগে গিয়ে সকলের সামনে রয়ের স্ত্রীর গায়ে বাজেভাবে হাত দেয়। তারপর অ্যান্থনি তাদের দুজনকে থানায় নিয়ে যাওয়ার নির্দেশ দেয়। এরপর সে আবারও সেই বিল্ডিং এ আসে। এখানে ফরেনসিক টিম জানায় এখানে কোনো ফিঙ্গারপ্রিন্ট বা ফুটপ্রিন্ট পাওয়া যায়নি। আশেপাশে চিলি পাউডার ছড়ানো ছিল যাতে কুকুর গন্ধ শুকে খুনের কাছে পৌঁছাতে না পারে। মোট কথা এটা একটা পারফেক্ট মার্ডার প্ল্যান ছিল যেখানে কোনো ভুলের জায়গা রাখা হয়নি। তবে ঠিক তখনই তার টিমের একজন কল করে জানায় যে পাশের কলোনির এক বৃদ্ধা সেদিন ঘটনার আগের দিন রাত 11টার দিকে বিল্ডিং এর সামনে একটা সবুজ রঙের গাড়ি দাঁড়িয়ে থাকতে দেখেছিল। এই কথা শুনে অ্যান্থনি সাথে সাথে শহরের সব সবুজ রঙের গাড়ির একটা লিস্ট তৈরি করে আর স্কেচ আর্টিস্টকে দিয়ে সেদিন যাকে সে বিল্ডিং থেকে নামতে দেখেছিল তার একটা ছবি আঁকিয়ে নেয়। এবার সেই লিস্টে তারা শ্রীনিবাস নামের একজন লোককে দেখতে পায় আর এই নামটা দেখে অ্যান্থনি একটু থমকে দাঁড়ায়, কেননা এই শ্রীনিবাসের সাথে আরিয়ানের একটা পুরাতন শত্রুতা ছিল। শ্রীনিবাস ছিল পেশায় একজন নেভি ক্যাপ্টেন। অ্যান্থনি তার সাথে দেখা করে জিজ্ঞেস করে যে গাড়িটা সেদিন কেউ ব্যবহার করেছিল কিনা, আর সেই স্কেচের ছবি দেখিয়ে বলে এই ব্যক্তির সাথে তোমার কবে কন্টাক্ট হয়েছিল। এই কথাটা শুনেই শ্রীনিবাস প্রচন্ড রেগে যায়, তবে অ্যান্থনি উল্টো তাকে হুমকি দিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। এবার সিন শিফট হয় প্রেজেন্টে। স্মৃতিশক্তিহীন অ্যান্থনিকে ফারহান একটা ক্যাফেতে নিয়ে আসে। সে বলে তোমার অ্যাক্সিডেন্টের দিনের রাতে আমরা এখানে বসেই গল্প করেছিলাম। তখন সিন আবারও শিফট হয়ে যায় সেই রাতে। ফারহান অ্যান্থনিকে বলে ডিএসপি এই কেস সলভ করার জন্য আমাকে প্রচন্ড প্রেশার দিচ্ছে। অ্যান্থনি জানায় আমরা 3 জন সাসপেক্টকে চিহ্নিত করেছি, ক্যাপ্টেন শ্রীনিবাস, রয় আর ওই স্কেচে থাকা ব্যক্তিটা। তবে তাদের মধ্যে কোনো কানেকশন খুঁজে পাচ্ছি না, তাই একবার যদি কানেকশনটা পাওয়া যায় তাহলে এই কেস সলভ হয়ে যাবে। এরপর অ্যান্থনি সেখান থেকে বেরিয়ে পড়ে আর মাত্র 45 মিনিট পরে ফারহানকে কল করে সে জানায় যে কেসটা সে সলভ করে ফেলেছে। তার মানে এই 45 মিনিটের মধ্যে এমন কিছু ঘটেছিল যা শুধু অ্যান্থনি জানতো। তবে এরপরেই তো তার অ্যাক্সিডেন্ট হয়ে যায়। যাই হোক, সিন আবারও প্রেজেন্টে আসলে অ্যান্থনি জানায় তার মানে সেদিন আমি এই কেসটা সলভ করেছিলাম। ফারহান উত্তরে বলে হ্যাঁ, আর এখন আবারও তোমাকে এই কেসটা সলভ করতে হবে। জবে অ্যান্থনি উত্তর দেয় কিন্তু আমি তো এখন কাউকে চিনতে পারছি না। এসব শুনে ফারহান বলে তোমার স্মৃতিশক্তি হয়তো হারিয়ে গেছে, কিন্তু তোমার দক্ষতা এখনো আছে। তুমি অলরেডি সব এভিডেন্স জোগাড় করে ফেলেছো, এখন সেগুলো দিয়ে কেসটা সলভ করতে হবে। তবে অ্যান্থনি এখানে জিজ্ঞেস করে যে আমার তো স্মৃতিশক্তি নেই, এটা জানলে কি আমাকে পুলিশ কাজ করতে দেবে? তখন ফারহান জানায় যে তোমার যে স্মৃতিশক্তি নেই এটা শুধু আমি, তুমি আর ডাক্তার জানে, আর বাকি সবাই কিন্তু জানে তুমি আগের অ্যান্থনি আছো। তো এসব কথা বলার পর পরের দিন ফারহান তাকে ডক্টরের কাছে নিয়ে যায়। তুমি তোমার পুরনো সব স্মৃতি হারিয়ে ফেলেছো, তবে তোমার ভাষা আর দক্ষতা এখনো আগের মতোই আছে। তোমার মস্তিষ্ক এখনো একদম শার্প,
ডাক্তার তখন তাকে একটা সুডো গেম খেলতে দিলে অ্যান্থনি মুহূর্তের মধ্যে সেটা সলভ করে ফেলে। এই সব দেখে ডক্টর জানায় যে তুমি চাইলে এখন ডিউটিতে জয়েন করতে পারো। তবে অ্যান্থনি হসপিটাল থেকে বের হতেই রয় তার সামনে এসে দাঁড়ায়। রয় বলে, সেদিন আমি আপনাকে মারতে গিয়েছিলাম কারণ আপনি আমার স্ত্রীর গায়ে হাত তুলেছিলেন। তবে এখন আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি সবকিছু ছেড়ে দিয়ে একজন ড্রাইভার হিসেবে সাধারণ জীবনযাপন করতে চাইছি, তাই দয়া করে আমাকে এই মার্ডার কেসের সাথে প্লিজ জড়াবেন না। এছাড়াও সে বলে ওঠে, আমার আজকের এই অবস্থার জন্য আপনিই দায়ী, শুধু আমি না, আরো অনেকের অভিশাপ রয়েছে আপনার উপর। এই সব কথা বলে সে চলে গেলে অ্যান্থনি সেখানে দাঁড়িয়ে থাকে। রয়ের প্রতিটা কথা তার মাথায় ঘুরতে শুরু করে। সে ভাবতে থাকে যে আসলেই কি সে এতটা খারাপ মানুষ ছিল। পরের দিন সকালে অ্যান্থনি তার ডিউটিতে জয়েন করে। তবে এই যাত্রাটা যেন একদম সম্পূর্ণ নতুন। থানার সামনে দাঁড়ানো কনস্টেবলকে সে পর্যন্ত স্যালুট দেয়। এছাড়াও বোর্ডে লেখা নিজের নাম দেখে নিজের ক্যাবিন সে শনাক্ত করে। আর ঢোকার সময় তার জুনিয়রদেরকে গুড মর্নিং বললে তারা তো সবাই অবাক হয়ে যায়, কেননা অ্যান্থনি যে উগ্র স্বভাবের ছিল সে কোনোদিন মিনিমাম রেসপেক্টটুকু কাউকে দিত না। এবার সে ডেস্কে বসে যেই না ডয়ার খোলে সেখানে সে দেখতে পায় মদ আর সিগারেট রাখা। এবার অ্যান্থনি সেগুলোকে সরাসরি ফেলে দেয়। মোট কথা, স্মৃতি হারানো অ্যান্থনি আর আগের অ্যান্থনি যেন দুজনেই সম্পূর্ণ আলাদা মানুষ। এবার ফারহানের সাহায্য নিয়ে অ্যান্থনি আরিয়ানের কেসটা নতুন করে ইনভেস্টিগেশন করতে থাকে। আর এখানেই সিন শিফট হয়ে যায় ফ্ল্যাশব্যাকে, যেখানে দেখা যায় শ্রীনিবাসের সাথে আরিয়ানের শত্রুতাটা ঠিক কোথায় শুরু হয়েছিল। আসলে আরিয়ান একদিন চেকপোস্টে কর্মরত ছিল, তখনই সেখানে মাতাল অবস্থায় শ্রীনিবাস এসে হাজির হয়। সে পুলিশদের সম্মান তো করতোই না, উল্টো তার ক্ষমতার ভয় দেখিয়ে তাদের সাথে বেয়াদবি করতে থাকে। এটা দেখে আরিয়ান রেগে গিয়ে তাকে মারধর করে থানায় পাঠিয়ে দেয়। এখন ফারহান বিষয়টা সামলাতে অ্যান্থনিকে পাঠায়, কেননা সে জানতো অ্যান্থনি পারবে তাকে টাইট করতে। তাই সেই রাতে শ্রীনিবাসের কলিগরা হামলা করতে এলে অ্যান্থনি কৌশলে তাদের একে একে মেরে থানায় বন্দি করে রাখে। তবে নেভির হেড এসে সবকিছু মিটমাট করে তাদেরকে ছাড়িয়ে নিয়ে যায়। আর মূলত এই ঘটনার মধ্যে দিয়েই আরিয়ান আর অ্যান্থনির মধ্যে পরিচয় হয়। ফারহান কিন্তু এই দুজনের আগে থেকেই বন্ধু ছিল, তাই এবার থেকে তারা তিনজন মিলে একটা আলাদা বন্ধুত্ব তৈরি করে। একদিন ফারহান তাদের জানায় যে আইজির বাড়িতে একটা পার্টিতে সব ধরনের অফিসারদেরকে ইনভাইট করা হয়েছে। সেই অনুসারে যথাসময়ে তারা সেখানে হাজির হয়, আর সেখানে নেভি অফিসাররা উপস্থিত ছিল। এভাবে পার্টির মাঝে সবাই যখন ড্যান্স করছিল তখন আরিয়ান শ্রীনিবাসকে দেখতে পায়, আর তাকে শিক্ষা দেওয়ার জন্য সে শ্রীনিবাসের স্ত্রীর হাত ধরে ড্যান্স করতে নিয়ে যায়। এই দৃশ্য দেখে শ্রীনিবাস রাগে একদম ফুঁসতে থাকে। তবে এরপর আরিয়ান বাইরে এসে অ্যান্থনিকে দেখায় যে শ্রীনিবাস তার গায়ে হাত তুলেছে। এই কথাটা শুনে অ্যান্থনি এবার সরাসরি ভিতরে ঢুকে যায়। সে হাতে একটা বোতল নিয়ে সোজা শ্রীনিবাসের মাথায় এমন ভাবে আঘাত করে দেয় যে তার 6টা সেলাই পড়ে। এই ব্যাপারটা পেপারেও আসে, সেখানে লেখা হয় এই তিনজন পুলিশ অফিসার যেখানেই যায় সেখানেই ঝামেলা হয়। এছাড়াও তাদেরকে একটা নাম দেওয়া হয়, তাদের গ্যাংয়ের নাম দেওয়া হয় মুম্বাই পুলিশ। এরই মাঝে আরিয়ান হায়দ্রাবাদের একটা মিশনে গিয়ে তিনজন টেররিস্টকে এনকাউন্টার করে পুরো দেশে বিখ্যাত হয়ে যায়। মিডিয়া, প্রেস, নিউজ সব জায়গায় তখন শুধু তার নাম। তবে ফারহান জানতো যে আরিয়ান এতটা অভিজ্ঞ না যে সে তিনজন এরকম ক্রিমিনালকে শুট করতে পারে। তাই সে তাকে সরাসরি জিজ্ঞেস করে, সত্যি করে বলো তো কে শুট করেছিল? ঠিক সেই মুহূর্তে আরিয়ান তখন অ্যান্থনিকে দেখিয়ে দেয়। আসলে আরিয়ানের পরিবার তাকে কখনো গুরুত্ব দিত না, আর এদিকে অ্যান্থনির কোনো পরিবার নেই। তাই অ্যান্থনি নিজেই এই কাজটা করে আরিয়ানকে ক্রেডিট দিয়ে দেয়, যাতে সে তার পরিবারের কাছে কিছুটা সম্মান পায়। বুঝতেই পারছো তার নিজের বন্ধুর জন্য অ্যান্থনি যে কতটা ভাবতো তা এখানে একদম পরিষ্কার। একদিন ফারহান তাদেরকে জানায় শ্রীনিবাসকে মারার কারণে অ্যান্থনিকে ডিমোশন দিয়ে 2 মাসের মধ্যে গুজরাটে ট্রান্সফার করা হবে। এই কথাটা শুনে সবার মন খারাপ হয়ে যায়। আর ঠিক পরের দিনে আরিয়ানকে রাষ্ট্রীয় সম্মাননা প্রদান অনুষ্ঠানে গুলি করে মারা হয়। তো এই সব ঘটনার পর সিন প্রেজেন্টে ফিরে আসলে ফারহান অ্যান্থনিকে সেদিনের ভিডিওটা দেখায়। সবকিছু জানার পর অ্যান্থনির চোখ মুখ ভার হয়ে যায়। ফারহান বলে, আমাদের হাতে মাত্র 18 দিন সময় আছে, এর মধ্যেই তোমাকে এই কেসটা সলভ করতে হবে। এবার সিন শিফট হয় সেই 18 দিন আগে। অ্যান্থনি তার টিম নিয়ে নতুন করে ইনভেস্টিগেশন শুরু করেছে। তার টিমের একজন জানায় রয় আর ক্যাপ্টেন শ্রীনিবাসকে নিয়ে এই কয়দিন তারা ইনভেস্টিগেশন করলেও কোনো কানেকশন পাওয়া যায়নি। আসলে ঘটনার দিন শ্রীনিবাস তার নিজের ক্যাম্পে ছিল। এই কথাটা শুনে অ্যান্থনির মাথায় একটা আইডিয়া আসে। সে কাস্টাডিতে থাকা একজন শার্প স্নাইপার শুটারকে তাদের টিমে
টিমে ইনক্লুড করার সিদ্ধান্ত নেয়, কেননা একজন প্রফেশনাল শুটারই বলতে পারবে যে এই কিলিং কিভাবে সম্ভব হয়েছে। মোট কথা, এই কেস সলভ করতে হলে একজন খুনির মতন করেই ভাবতে হবে। এরই মাঝে অ্যান্থনির বোন অ্যানি তাকে কল দিয়ে বাইরে দেখা করতে চায়। সে বলে বিষয়টা যেন ফারহান না জানে। এখন রাতে অ্যানি দেখা করে তাকে বলতে থাকে ফারহান আরিয়ানের মৃত্যুর পর থেকে একদম বদলে গেছে। আগে সে সবকিছু শেয়ার করত, কিন্তু এখন সে অনেক চুপচাপ। তাকে এখন সবসময় বিচলিত থাকতে দেখা যায়। তাই সে এবার অ্যান্থনিকে বলে যেন সেই বিষয়টা একটু খেয়াল রাখে। তখন অ্যান্থনি কোনো কথা না বলে জানলার পাশে গিয়ে দাঁড়িয়ে যায়। তখনই আবছা আলোতে সে একটা ব্লু রঙের গাড়ি দেখতে পায়, আর সাথে সাথে তার মাথায় কিছু একটা ক্লিক করে বসে। পরের দিন সেই ব্লু কালারের গাড়িটা নিয়ে সে ওই বৃদ্ধার বাসায় চলে যায়। বৃদ্ধা বলে সেদিন সে এমন জায়গায় এই গাড়িটা দেখেছিল, তবে তার কাছে রংটা সবুজ মনে হয়েছিল। অ্যান্থনি তখন গাড়িটাকে একটা জায়গায় দাঁড় করায়, আর আবছা আলোতে ব্লু গাড়িটাকে একদম সবুজ দেখাচ্ছিল। তার মানে সেদিন কোনো সবুজ গাড়ি নয়, বরং ব্লু কালারের গাড়িতে করেই কিলার এসেছিল। তাই পরের দিন তারা ইনভেস্টিগেশনের ফাইলে সবুজ গাড়ির জায়গায় ব্লু বসিয়ে সেই রঙের গাড়ি আবার খুঁজতে শুরু করে। এই একটা ডিটেলসই পুরো কেসের দিক বদলে দিতে পারে, কারণ সবুজ গাড়ির লিস্টে যে নামগুলো ছিল সেগুলো এখন আর কাজে আসছে না। এদিকে এরপর অ্যান্থনি চলে যায় আরিয়ানের বাসায়। সেখানে আরিয়ানের ফিয়ন্সের রেবেকার সাথে তার দেখা হয়। রেবেকা বলে আমি তোমার অ্যাক্সিডেন্টের আগে তোমার কাছে একটা জিনিস জানতে চেয়েছিলাম, আর সেটা জানার জন্যই আবারও এখানে এসেছি। তখন অ্যান্থনি বুঝতে পারে যে অ্যাক্সিডেন্টের আগে রেবেকার সাথে তার কথা হয়েছিল। সে ফারহানকে নিয়ে রেবেকার অ্যাপার্টমেন্টে যায়। সেখানে রেজিস্ট্রি খাতা দেখার পর সে জানতে পারে ক্যাফেতে ফারহানের সাথে দেখা হওয়ার পর যে 45 মিনিট সময় ছিল, সেই সময় সে রেবেকার সাথে দেখা করেছিল। তার মানে রেবেকা তাকে এমন কিছু বলেছিল যে সেটা দিয়ে সে কেস সলভ করে নেয়। অন্যদিকে অ্যান্থনি আবারও রেবেকার সাথে দেখা করে বলে কেসের জন্য তার তথ্য দরকার, তাই সেদিন আমাকে তুমি যা যা বলেছিলে এবার আবারও তা বলো। তখন রেবেকা বলে আমি তোমাকে কথাগুলো গোপন রাখতে বলেছিলাম, আর এখন তুমি সেগুলো রেকর্ড করতে চাইছো, তাই আমি কিছুই বলবো না। তাই সে তার ফোনে থাকা একটা ভিডিও ডিলিট করতে গেলে অ্যান্থনি তার হাত থেকে ফোনটা ছিনিয়ে নেয়। এরপর সে ওই ভিডিওটা দেখতে শুরু করে, আর এখানে বোঝা যায় ভিডিওতে এমন কিছু আছে যা দেখে সে পুরোপুরি শকড হয়ে যায়। কিন্তু তার আগে সিন শিফট হয়ে অ্যাওয়ার্ড অনুষ্ঠানের আগের দিনে চলে আসে। এখানে আমরা দেখতে পারি রেবেকা আরিয়ানকে খুশি করতে তার জন্য শাড়ি পরে সুন্দর করে সেজে এসেছে। আরিয়ান তাকে দেখে মোবাইল বের করে তার একটা ভিডিও করতে শুরু করে। রেবেকা তার হাত থেকে ফোনটা নিয়ে রেকর্ড করতে করতে বলে কাল স্পিচে সে কি বলবে সেটা বলো। তখন আরিয়ান বলতে শুরু করে। সে বলে অ্যান্থনি তার সবচেয়ে ভালো বন্ধু, একদম ভাইয়ের মতো। সেদিন হায়দ্রাবাদ এনকাউন্টারে আরিয়ান নয়, বরং সেটা করেছিল অ্যান্থনি। এছাড়াও আরিয়ানের প্ল্যান ছিল পরের দিনের অনুষ্ঠানে সবার সামনে অ্যান্থনিকে ডেকে তার প্রাপ্য সম্মানটা সে বুঝিয়ে দেবে, আর সবার সামনে সে সত্যটা তুলে ধরবে। কিন্তু এই সব কিছু বলার আগেই তো তাকে গুলি করা হয়। আর ঠিক এই ভিডিওটা দেখে অ্যান্থনি যেন পুরো স্তব্ধ হয়ে যায়। যেই মানুষটা তাকে ভাইয়ের মতো ভালোবাসতো, যে তাকে সম্মান দিতে চেয়েছিল সবার সামনে, সেই মানুষটার সাথে সে কি করেছে সেটা এখন তার মাথায় ঘুরতে থাকে। ভেতরে ভেতরে ভেঙে পড়লেও অ্যান্থনি এখনো জানে না সে আসলে কি খুঁজছে। সে ভিডিওটা ফারহানকে দেখিয়ে বলে এই ভিডিওটা দেখে আমি কিভাবে খুনিকে শনাক্ত করব। তবে ফারহান এখানে কোনো প্রশ্নের উত্তর না দিয়ে আরো ভালোভাবে ইনভেস্টিগেশন করার জন্য বলে। পরের দিন সকালে অ্যান্থনি তার টিম আর সেই শার্প শুটারকে নিয়ে ওই বিল্ডিং এ যায়। সবকিছু ভালো করে পর্যবেক্ষণ করে শুটার বলে এই জায়গা থেকে কোনো অভিজ্ঞ শুটার কখনো শুট করার সিদ্ধান্ত নেবে না, কারণ এখান থেকে সবকিছুই দেখা যাচ্ছে। তাছাড়াও এখানে বাতাসের গতিবেগ অনেক বেশি। এরপর শার্প শুটার অ্যান্থনিকে অন্য একটা বিল্ডিং এ নিয়ে গিয়ে বলে কিলার হয়তো এখান থেকে শুট করেছে, তবে এখান থেকেও দ্রুত পালানো সম্ভব নয়। তাই আমার ধারণা কেউ রিমোট কন্ট্রোল গান ব্যবহার করে শুটটা করেছে, কারণ সেটা সম্পূর্ণ অন্য জায়গায় বসেই অপারেট করা যেত। তার মানে কিলার শুট করার সময় ঘটনাস্থলে একদমই ছিল না, সে অন্য কোথাও বসে রিমোটের একটা বাটন টিপ দিয়ে সব কাজ সেরেছে। এরপর অ্যান্থনি সেদিনে সেই জার্নালিস্টের ক্যামেরা দিয়ে জুম করে দেখে সব অস্পষ্ট। তার মানে এত দূর থেকে কিলারের চেহারা দেখা একদমই সম্ভব নয়। তবে স্মৃতি হারানোর আগে অ্যান্থনি নিজেই লিখে গিয়েছিল যে সে একজনকে দেখেছে। এখন এই দুটো তথ্যের সাথে একটা মিল খাচ্ছে না, আর এটাই অ্যান্থনিকে ভেতরে নাড়িয়ে দেয়। এরই মাঝে আজই তাদের একটা টিম পাঠায়। কেসের এখনো কোনো সুরাহা হয়নি, আর এত অসামঞ্জস্য তথ্য দেখে সে প্রচন্ড রেগে যায়। এদিকে অ্যান্থনির টিমও বলে যে অ্যান্থনি
প্রথমে যা তথ্য দিয়েছিল সব ভুল, এমনকি যেই বিল্ডিং এর কথা বলেছিল সেটাও ভুল। এছাড়াও যাদেরকে সাসপেক্ট করা হয়েছিল তারা সবাই নির্দোষ, তাই তারা এবার অ্যান্থনির জায়গায় অন্য কাউকে চায়। তবে ঠিক তখনই তার টিমের একজন কল করে জানায় ব্লু কালারের গাড়ির লিস্টে তাদের নিজেদের কাস্টাডিতেও একটা ব্লু কালারের গাড়ি রয়েছে, আর এই ব্লু কালারের গাড়ি কে ব্যবহার করত সেটা অ্যান্থনি ভালো করেই জানে। আইজি অ্যান্থনিকে বলে, আমার মনে হচ্ছে তুমি কাউকে বাঁচাতে চাইছো, তাই তোমার এই কেস থেকে সরে যাওয়া উচিত। তবে অ্যান্থনি শুধু বলে, আমাদের হাতে এখনো 2 দিন সময় আছে, এর মধ্যে যদি কেস সলভ না হয় আমি নিজেই কেসটা ছেড়ে দেব। এরপর বাসায় ফিরে অ্যান্থনি কেসের সব এভিডেন্স সামনে নিয়ে বসে, একটার পর একটা সে ফাইল উল্টাচ্ছে, তথ্যগুলো মেলানোর চেষ্টা করছে, কিন্তু যতই মেলাতে যাচ্ছে তত এক অদ্ভুত জিনিস তার চোখে পড়ছে। আর ঠিক তখনই সেই পাইলট ছেলেটা তার ফ্ল্যাটে ঢুকে পড়ে। এই ছেলেটাকে তোমরা আগেই দেখেছো একদম মুভির শুরুতে যখন অ্যান্থনি সিগারেট কিনতে গিয়েছিল। এখন এই ছেলেটা এর ফ্ল্যাটে কি করছে? তখন ছেলেটা এই ফ্ল্যাটে এসে এমন ব্যবহার করতে থাকে যেন সে এর আগেও অনেকবার এখানে এসেছে। এছাড়াও প্রতিটা জিনিস কোথায় রাখা আছে সেটাও সে জানে। এরপর জামা কাপড় বদলে ছেলেটা অ্যান্থনির কাছাকাছি আসতে শুরু করে। ঠিক তখনই অ্যান্থনি বুঝতে পারে যে ছেলেটা একজন সমকামী, তাই সে ঘাবড়ে গিয়ে তাকে মারধর করে বাসা থেকে বের করে দেয়। কিন্তু যাওয়ার আগে ছেলেটা ঘুরে দাঁড়িয়ে বলে, আমাকে এতদিন ইউজ করে এখন কি ভালো কাউকে পেয়েছো? এই একটা লাইনে অ্যান্থনির পুরো পৃথিবীটাই উল্টে যায়, কেননা অ্যান্থনি এখন নিজেও বুঝতে পারে যে সে এতদিন একজন সমকামী ছিল, আর এই পরিচয়টা লুকানোর জন্যই হয়তো সে সবসময় নিজেকে এত রুক্ষ আর কঠোর বানিয়ে রেখেছিল। তার মদ খাওয়া, মানুষদের সাথে বাজে ব্যবহার, মহিলাদের অসম্মান করা, এই সব কিছুর পিছনে হয়তো ছিল এই একটাই ভয়। এছাড়াও নিজের আসল পরিচয় প্রকাশ পাওয়ার ভয়ে সে সবসময় অস্থির থাকতো, যার ফলে নিজের এই জঘন্য অতীত জানার পর অ্যান্থনি কান্নায় ভেঙে পড়ে। সে এমন একটা জীবন বেছে নিয়েছিল যেখানে নিজেকে আড়াল করতে গিয়ে সে আশেপাশে সবাইকে কষ্ট দিয়েছে। তবে সবচেয়ে ভয়ের ব্যাপার কি জানো? এই রাতে সে বুঝতে শুরু করে যে কেসির সবকিছু এখন তার সামনেই আছে। এবার সিন শিফট হয় সেই মুহূর্তে যেটা এই মুভির পুরো কেন্দ্রবিন্দু। একদিন অ্যান্থনি যখন ওই পাইলটের সাথে তার ফ্ল্যাটে অন্তরঙ্গ সময় কাটাচ্ছিল, তখন হঠাৎ সেখানে আরিয়ান এসে পড়ে। আরিয়ান তো সব দেখে একেবারে হতভম্ব হয়ে যায়। সে অ্যান্থনিকে জোরে বকাবকি করে, সেই সাথে সাথে ওই পাইলটকে একটা চড় মেরে বসে। এটা দেখে অ্যান্থনি রাগে আরিয়ানের গলা চেপে ধরে। আরিয়ান তখন রাগ করে সেখান থেকে চলে আসে। এছাড়াও পাইলট ছেলেটা তখন অ্যান্থনিকে উস্কে দিয়ে বলে, ও আমাদের সবকিছু তো দেখে ফেললো, এখন তোমাকে নিয়ে সবাই হাসি ঠাট্টা করবে। এই সব শুনে অ্যান্থনির মাথা আরো খারাপ হয়ে যায়। সে আরিয়ানকে অনেকবার কল করেও তার ফোনে পায় না, যার ফলে আরিয়ান তাকে এক্সপোজ করে দিতে পারে। এই ভয়টা তার মাথায় ধীরে ধীরে বড় হতে থাকে, আর এই কারণে সে সিদ্ধান্ত নেয় আরিয়ানকে পারফেক্টলি মার্ডার করার। সেই প্ল্যান অনুসারে সে নিজের ব্লু গাড়িটা নিয়ে ওই বিল্ডিং এ গিয়ে একটা অটোমেটিক রিমোট কন্ট্রোল গান সেট করে আসে। তারপর আরিয়ানের স্পিচের সময় সে অনুষ্ঠানে উপস্থিত সবার সামনে নিজের ফোন দিয়ে সেটা অপারেট করে, আর মুহূর্তের মধ্যেই আরিয়ানকে গুলি করে মেরে ফেলে। এছাড়াও নিজেই কেসের তদন্তকারী হওয়ায় সে ইনভেস্টিগেশন মিসলিড করে খুনিকে ধরার সব রাস্তা একে একে বন্ধ করে দেয়। ভুল বিল্ডিং, ভুল সাসপেক্ট, ভুল গাড়ির রং, এই সব কিছু সে নিজেই গুলিয়ে দিয়েছিল। মোট কথা সে একই সাথে ছিল খুনি আর গোয়েন্দা, আর দুটো ভূমিকায় সে একদম নিখুঁত ভাবে পালন করেছিল। কিন্তু এই সব কিছু ওলটপালট হয়ে যায় রাবেকার সেই ভিডিও দেখার পর। ভিডিওতে আরিয়ান বলেছিল অ্যান্থনি তার ভাইয়ের মতো, সে সবার সামনে অ্যান্থনিকে সম্মান দিতে চেয়েছিল, তার ত্যাগের কথা সে স্বীকার করে নিয়েছিল। এখন যেই মানুষটাকে অ্যান্থনি মনে করেছিল যে তাকে সে ধ্বংস করে দেবে, সে আসলে তাকে সবচেয়ে বেশি ভালোবাসতো। আর এই সত্যটাই অ্যান্থনিকে ভিতর থেকে একদম গুড়িয়ে দেয়। তীব্র কষ্ট আর অনুশোচনায় সে সিদ্ধান্ত নেয় সে সব কিছু স্বীকার করে স্যারেন্ডার করবে। এর জন্য সে ফারহানকে ভয়েস মেসেজ দিয়ে সব জানিয়েছিল, কিন্তু স্যারেন্ডার করার আগেই তার এক ভয়াবহ অ্যাক্সিডেন্ট ঘটে যায়। তবে এখানে ফারহান যখন জানতে পারে যে অ্যান্থনি তার সব স্মৃতি হারিয়ে ফেলেছে, তখন সে বুঝতে পারে এই মানুষটাকে শাস্তি দেওয়ার আগে তাকে আবারও সেই সত্যর মুখোমুখি দাঁড় করাতে হবে। কারণ যে অ্যান্থনি নিজ থেকে স্যারেন্ডার করতে চেয়েছিল, সেই অ্যান্থনিকেই এই সত্য আবারও আবিষ্কার করতে হবে। তাই ফারহান তাকে দিয়ে আবারও এই কেস সলভ করায়। একবার ভাবো ফারহানের এই সিদ্ধান্তের কথা। সে একদিকে অ্যান্থনির দুলাভাই, অন্যদিকে আরিয়ানেরও বন্ধু ছিল। এই দুজনের মাঝে দাঁড়িয়ে সে
কতটা একা ছিল সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। ফাইনালি সিন চলে আসে প্রেজেন্টে। অ্যান্থনি তার কেসের ডায়েরিটা ফারহানের সামনে রাখে। সে বলে, এখানে আমার ইনভেস্টিগেশনে সবকিছু রেখেছি, শুধু শেষের পৃষ্ঠাটা আমি খালি রাখলাম। এই পৃষ্ঠাটা এখন তুমি লিখবে, কারণ তুমি সবকিছু ভালো করেই জানো। এরপর অ্যান্থনি সরাসরি ফারহানের চোখের দিকে তাকিয়ে বলে, তুমি আমাকে মিথ্যে বলেছো। অ্যাক্সিডেন্টের আগে আমি তোমাকে ফোনে না পেয়ে একটা ভয়েস মেসেজ পাঠিয়েছিলাম, আর সেখানে আমি বলেছিলাম খুনটা কে করেছে। সেই ভয়েসটা এখনো তোমার মেল বক্সে রয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, খুনিকে জানার পরেও তুমি আমাকে দিয়ে এই ইনভেস্টিগেশন কেন করিয়েছো? আমি কিন্তু এর উত্তরটা জানি। আসলে তুমি শুধু জানতে চাওনি খুনিকে, তুমি জানতে চেয়েছিলে এই খুনের পিছনে কারণটা কি। যে অ্যান্থনি মসেস এই কেসটাকে মিসলিড করে খুনি ধরার সব পথ বন্ধ করে দিয়েছিল, সেই অ্যান্থনিকে দিয়ে তুমি এই সম্পূর্ণ কেসটা এভিডেন্স সহ সলভ করিয়েছো। এখন তুমি তোমার মেল বক্স ওপেন করে সে ভয়েসটা শুনে শেষ পৃষ্ঠাটা পূরণ করে ফেলো। এই সব কথাবার্তা শুনে ফারহান কিছুক্ষণ চুপ থাকে। তার চোখ দেখেই বোঝা যায় সে ভিতরে কতটা ভেঙে পড়েছে। আর এরপরেই সে ওই মেল বক্সটা ওপেন করে, আর এইখানেই উন্মোচিত হয় মুভির সবচেয়ে বড় টুইস্ট এবং আসল সত্য। ভয়েস মেসেজটা অ্যান্থনির নিজের গলায়। সে বলছে, ফারহান, খুনি আমি, আরিয়ানকে আমি মেরেছি। সেদিন সে আমার একটা গোপন পরিচয় দেখে ফেলেছিল, আর আমি ভেবেছিলাম সেটা সবাইকে সে বলে দেবে। সেই ভয় থেকে আমি এই কাজ করেছি। তবে রেবেকার ভিডিওটা দেখার পর বুঝতে পেরেছি আরিয়ান আমাকে কতটা ভালোবাসে। আমি যা করেছি তার আমার কোনো ক্ষমা নেই, তাই আমি স্যারেন্ডার করতে যাচ্ছি। ফারহান ভয়েসটা শুনে অনেকক্ষণ চুপ করে বসে থাকে। ঠিক এই মুহূর্তে সে কি করবে, কিন্তু তারপরেও সে ধীরে ধীরে ডায়েরির শেষ পাতাটা খোলে আর তার নিজের হাতে কলম তুলে নেয়। অন্যদিকে অ্যান্থনি তার জবের রিজাইন লেটারটা টেবিলে রাখে। সে নিজেই থানায় গিয়ে আরিয়ানের খুনি হিসেবে স্যারেন্ডার করে। আর ঠিক এই সিনের মধ্য দিয়ে এই অসাধারণ থ্রিলার মুভিটাও এখানেই শেষ হয়।